নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। আজকে বেরোচ্ছি এখন এই মুহূর্তে মেয়ের সাথে। মেয়েকে নিয়ে যাচ্ছি চোখের ডাক্তারের কাছে। চোখে তেমন কোনো অসুবিধা নেই, শুধু পাওয়ারটা যখন নতুন করে চশমা দেওয়া হবে তখন আমাদের মনে হয়েছে যে ডাক্তারবাবুর সাথে একটু কথা বলে নিয়ে ডাক্তারবাবুকে একবার একটু দেখিয়ে নিয়ে তারপরেই দুটো চশমা এক্সট্রা করে দেওয়া হবে। সেই কারণেতেই যাওয়া। আমরা এখানে যাই ঝঙ্কার মোড়ে হিমালয়ান আই ইনস্টিটিউটে। তা সেখানে টুপুরের ডাক্তারবাবু তিনি কালকে বসেননি। তিনি কালকে শিলিগুড়িতে ছিলেন না, তিনি জলপাইগুড়িতে কালকে রুগী রেখেছিলেন, যার ফলে আমরা কালকে চেয়েও পাইনি। তা আজকে ডাক্তারবাবু বসছেন, সেই জন্য এখন যাচ্ছি আমরা ডাক্তারবাবুর কাছে। আর ওখান থেকে ফেরত আসে, একটা নির্দিষ্ট সময় পৌঁছতে হবে যেহেতু, সেখান থেকে ফেরত এসে তারপরে আমি হয়তোবা ওই দিক দিয়েও চলে যেতে পারি, সেটা হচ্ছে চুল ছাটাতে। আর এই প্ল্যানটা আছে জন্যই আমি কিন্তু চান করে বেরোচ্ছি না। আমি এসে তারপর চান করবো, নাহলে আমি চুল ছাটিয়ে তবে চান করবো। তো আপাতত প্রথমে ডাক্তারবাবুর কাছে যাই। টুকু আমার একেবারে চান টান করে সম্পূর্ণ রেডি। আদিত্যকে ডাকা হয়েছে। আদিত্য যেহেতু এখন ওই নাম্বার প্লেট বসে গেছে, বিভিন্ন জায়গায় যাবার পারমিটও পেয়ে গেছে, পারমিশন পেয়ে গেছে, তা সেহেতু ওকে নিয়েই আমরা এখন ঝঙ্কারগড়ের দিকে যাচ্ছি। কি দাদা? দুধ? আচ্ছা, গোয়ালা দাদা এসছে। এখন আপাতত শিলিগুড়ির আকাশ তো ফুটো ফুটো অবস্থা গো, গরম কি বাপরে। ঝঙ্কার মোড়, আদিত্য ভিতর দিয়ে ওই যে চোখের ডাক্তারের চোখের হাসপাতাল, বুঝতে পেরেছ? হ্যাঁ, হিমালয়। আমার শ্বশুরমশাইও এখানে যান, যার ফলে তো আদিত্য এই জায়গাটাকে খুব ভালো করেই চেনে। তবে আজকে এমনিতে আমি জানি যে এই জায়গাটা ভালো, তো একটু অভিজ্ঞতাটা আজকে খারাপ হলো বন্ধুরা। আমি যেরকম ভেবে গিয়েছিলাম সেরকম হয়নি। সত্যি কথা, আমরা এই জায়গাটা যেরকমটা ছিল না সেরকমটা হয়ে গেছে এখন। মানে এমন এমন কিছু কাণ্ড কারখানা এবার দেখলাম, বড় বিরক্ত হয়েছি সত্যি কথা। তো এখন এমনিতে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে দেখতে পেলাম যে অবশ্য ভালো না খারাপ এরকমভাবে বলা যায় না, তবে পরিবর্তন দেখলাম। সেটা হচ্ছে প্রায় 80% স্টাফ এখানে এখন কিন্তু মহিলা। তো ভালো, মেয়েরা কাজকর্ম করছে, 20% ছেলেরা। তো ভালো মন্দ তাতে না, মানে এই স্টাফেদের একটা বেশ মানে অধিকাংশই মহিলা দেখে, নিজে যেহেতু মহিলা, কন্যা সন্তান আছে, সেহেতু সেটা ভালোই লাগছিল। কিন্তু খুব নিরপেক্ষভাবে ভাবলে সেটা কতদূর ভালো কতদূর মন্দ জানি না। একটা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা জানি টুপুরে কিন্তু কোনো পাওয়ার বদল হয়নি, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়া উচিত আর একটা যখন করাই হবে, তো এই সিদ্ধান্তটা বোধহয় ভুল হয়েছে। কারণ সত্যি সত্যি ওখানে যাওয়ার পর যেটুকু কাজকর্ম ছিল সেটুকু মিটিয়ে দেওয়ার পর দেখা গেল যে হ্যাঁ, টুপুরে সত্যিই পাওয়ারটা চেঞ্জ হয়নি। কিন্তু যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করে গেছি একজন ডাক্তারবাবুর কাছে, সেহেতু ডাক্তারবাবুকে দেখিয়ে নেব। কিন্তু মানে ডাক্তারবাবু দেখানোর আগেই ঠিক আছে, তাহলে চোখটা বেশি ড্রাই হয়ে গেছে কিনা সেটা একটুখানি টেক করি, একটু ড্রপ দিই, ইত্যাদি ইত্যাদি করে ওরা কাজগুলোকে একটু একটু করে বাড়াতে শুরু করলো। আর এই বিষয়ে আমরা বিশেষজ্ঞ নই, যার ফলে ডাক্তারবাবু দেখার আগেই ওদের স্টাফেরাই এই কাজগুলোকে আস্তে আস্তে শুরু করে দিল। তো যাই হোক, এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা এই সময়টা 3 তলায় উঠে গেছিলাম ডাক্তারবাবু দেখার আগেই বিভিন্ন রকম টেস্ট করবার জন্য। তা এটা কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে এটাকে উদ্বোধন করে দিয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের বর্ধমান রোডের ফ্লাইওভার, নতুন এটা হয়েছে। নীল সাদা রঙের বদল কমলা আর সাদা রঙ, বুঝতেই পারছেন সরকার বদলের রঙের কিছুটা বদল হয়েছে। তো যেটা আমার বক্তব্য, যে যেহেতু এই ব্যাপারে আমরা বিশেষজ্ঞ নই, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছি না, কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে। পাওয়ারটা চেঞ্জ না হওয়াটাতে মনে হচ্ছে যেন ওদের একটুখানি মনোকষ্ট হয়েছে। তারপর ডাক্তারবাবু বললেন যে আপনি একটু রেটিনা স্পেশালিস্ট দেখিয়ে নিন। তো ইতিমধ্যে টুপুরের পেয়ে গেছে প্রচণ্ড খিদে, কারণ এতক্ষণ দেরি লাগবে আমরা তো ভেবে যাইনি, বুঝতে পারিনি, স্নান করে যায়নি। আমার এই সময়টা মাথাটা ভীষণ গরম হয়েছিল, সেই জন্য আমি আর মানে খেতে পারছিলাম না সত্যি কথা। তারপর আমি খুব রাগারাগি করেছি। ডাক্তারবাবু বললেন রেটিনা স্পেশালিস্ট হচ্ছে। রেটিনা স্পেশালিস্ট কিছুদিন আগেই কিন্তু মানে টুপুর তার বাবার সঙ্গে গিয়ে একজনের সাথে দেখিয়ে এসেছে, কিন্তু ওরা কিছুতেই সেটাকে অ্যাকসেপ্ট করলো না। শুধু তাই নয়, রেটিনাকে টেস্ট করতে গেলে অনেক রকমের ড্রপ দিতে হয়, অনেকক্ষণ ধরে সময় ব্যয় করতে হয়, এবং এক জায়গাতে যাচ্ছি, ডাক্তারবাবু ফিস তো নিলেন, সে তো খুব স্বাভাবিক। তারপর আরেক জায়গায় যাচ্ছি 500 টাকা দিন, আরেক জায়গায় যাচ্ছি 200 টাকা দিন, আরেক জায়গায় যাচ্ছি 300 টাকা দিন, মানে কোনো ঠিক ঠিকানা নেই।
ঠিক আছে টাকাটা না হয় একটা কথা, কিন্তু গোটা দিনটাকে লাগিয়ে দিল বন্ধুরা। এবং আমি যখন খুব ক্ষেপে গেলাম এবং রাগারাগি করলাম, তাতে ওদের ভাবলেশীন মূর্তি দেখে বুঝতে পারলাম এই জিনিসটাতে ওরা একেবারে অভ্যস্ত। তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। একটা ফাইল আমাদের হাতে দিচ্ছে না, প্রেসক্রিপশনগুলো কোনো কিছুই দিচ্ছে না, তারা নিজেরাই চলুন আমাদের সাথে বলে এক একটা করে জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের সাথে কি হচ্ছে কোনো ক্ল্যারিটি নেই আমাদের কাছে। তো তারপর যাই হোক ডাক্তারবাবুর মানে আমাদের বাড়িতে পরিচিত জনেদের মধ্যে চোখের ডাক্তার রয়েছেন দুজন, তাদের একজনকে ধরতে পারলাম। তারা ওই আমি যেটা অনুমান করছিলাম সেটাতেই তারা কিন্তু সিলমোহর দিলেন। কোনো প্রয়োজন ছিল না আজকে রেটিনা করবার। এমনিতে টুকুরের রেটিনা স্পেশালিস্ট তো দেখাতেই হবে বন্ধুরা, কারণ ওর অনেক দিনের মাইনাস পাওয়ার, কিন্তু সেটা বছরে একবার। এই তো 6-7 মাস 7-8 মাস আগে 8 মাস আগেই ওর বাবার সাথে গিয়ে দেখিয়ে এসেছে, সেটা একসেপ্টই করলো না। তো যাই হোক অনেকগুলো মানে ঘন্টা আমাদের ব্যয় হলো এইটুকুই। তো শেষ পর্যন্ত এই ফ্রেমটা পছন্দ করে এলাম এবং এটা শুক্রবার সম্ভবত ওরা দিয়ে দেবে। মানে টুপুরের কাজটা ছিল হচ্ছে যাওয়া, ওই ইয়েটা বদলেছে কিনা সেটা একটুখানি দেখা, মানে যেটাকে বলে ওটার নাম কি বলে পাওয়ারটা, তারপরে ডাক্তারবাবু একটু দেখবেন, তারপর আমরা এই অপটিক্যাল হাউসে গিয়ে চশমাটা অর্ডার দিয়ে চলে আসব। এইটুকু বড় জোর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাজ। যদি পেশেন্ট বেশি থাকে তাহলে আর একটু বেশি সময় লাগবে, কিন্তু সেটা একদম গোটা দিন 5.5 ঘন্টা 6 ঘন্টা কাটিয়ে দিল। অর্থদণ্ড তো গেলই, আর বড় নির্দয় মনে হলো আমার মানে ব্যাপারগুলোকে, যে খেয়ে যায়নি। বারবার বলছি যে আমাদের হাতে সময় কম, একটু তাড়াতাড়ি করুন, কিন্তু একদমই মানে খুব খারাপ অভিজ্ঞতা হলো আজকে। সত্যি কথা মানসিকভাবে খুব অসুবিধার মধ্যে পড়লাম। আর গোপালকে খেতে দিইনি, নিজে চান করিনি, চুল টুল কাটা তো ছেড়ে দিন, ওইসব তো আর হবেই না বুঝতে পেরে গেছি। কিন্তু তারপরে টুপুরটার জন্য মানে ওই অর্ডার করলাম, সে টুপুরও লাঞ্চটা ওইভাবেই হলো, ওইখানেই হলো। তখন চোখে ভালো দেখতে পারছে না, ওই রকম করেই খেলো, কি আর করা যাবে। আর এই সময়টাতে আমার খিদের চোটে নাড়ি জ্বলছে। আমি আগে চান করে গোপালকে খেতে দেবো না নিজে খাবো সেটা বুঝতে পারছি না। তো যাই হোক তারপর বাড়িতে এসে ঝড়ের গতিতে চান করে নিয়ে আগে গোপালকে সেবা দিয়ে তারপর খেলাম। যখন খেলাম না তখন মানে আমি থালাটাতে খাবারটা যে বাড়বো আমি বাড়তে পারছি না, আমার হাত পা থর করে কাঁপছে। তো যাই হোক ঠিক আছে, এখন তারপর পুজো আচ্ছা দিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার আমাকে একটুখানি বেরোতে হবে। আজকে আমাদের গপু খেয়েছেন হচ্ছে আমাদের জামরুল, গাছের জামরুল। কি ভালো দেখতে লাগে না, খেতে ফলটা মোটেই ভালো না, দেখতে খুব সুন্দর। এবারে আবার বেরোচ্ছি, অন্ধকার হয়ে গেছে, আবারও বেরোচ্ছি, কারণ কালকে একটা বিয়ে বাড়ি আছে। বোম্বা দাদার খুব খুব প্রিয় এক ছাত্রের বিয়ে, অল্প বয়সেই বিয়ে করছে, কিন্তু যা হোক ছেলেটির বিয়ে হয়ে গেছে, বউ ভাত। তার জন্য উপহার কিনতে যেতে হবে আমাকে, বিধান মার্কেটেই যাব। তা সেটাই কিনতে যাচ্ছি এখন আপাতত, কালকের জন্য ফেলে রাখতে পারবো না। চুলটা আমি আর সন্ধ্যেবেলায় কাটছি না, কারণ একদিনে এখন আবহাওয়াটা একটু খারাপ, তো আমি এখন যেতেই পারি, চুল কাটতেই পারি, কিন্তু এসে আবার চান করতে হবে আমার। রোজ চান না করলে একটা কেমন একটা লাগে, তো চান করাটা 2বার করে করলে একটু চাপ হয়ে যাবে। সেই জন্য কালকের দিনের জন্য একটা জিনিসই রাখছি, সেটা হচ্ছে কেশবর্তন। আপাতত বিধান মার্কেট থেকে ওইটা কিনে আনি। আরও কটা জিনিসপত্র লাগবে, গোপালের জামা টামা ওগুলো একটু কিনতে হবে। কিন্তু যাই হোক ঠিক, আসল কাজটা হচ্ছে ওটাই, মানে গোপালের জামাটা কেনাটাও নকল কিছু না, কিন্তু মূলত কিনতে যাচ্ছি হচ্ছে অনির্বাণ এবং অঙ্কিতার বিয়ের উপহার। সারা শিলিগুড়ি যদি শুকিয়ে থাকে না, ধরুন 3 দিন বৃষ্টি নেই, আমাদের ফ্ল্যাটের সামনে এবং মন্দিরের সামনে একটা বিরাট খাবলা মতো জল সেটা থাকবে। আজকে যেটা হলো, একটা গাড়ি গেল এবং আমি আধখানা ভিজে গেলাম এই নোংরা জল দিয়ে। একদম বেরোতে গিয়ে এরকম একটা ঘটনা হলো, কি রাগ হচ্ছে আজকে। দিনটা কেন জানি না ভালো না, সত্যি বন্ধুরা ভালো নয়। আজকে ওই হাসপাতাল থেকে ফেরত আসার পর মানে চোখ দেখিয়ে এত খারাপ একটা খবর পেয়েছি না, সেটা পরে আমি আপনাদের বলছি। আর এখনও বেরোতে গিয়েই দেখুন এই জায়গাটা কেমন শুকনো, আর ওই জায়গাটাতে আমাকে এরকম করে আধখানা করে ভিজিয়ে দিল। তো একটা টোটো পেলাম, বাড়ির সামনে তো টোটো পাওয়াই যায় না, সে আয়ুর্বেদ ভবন অনেকখানা রাস্তা হেঁটে এসে তারপর টোটো নিলাম। তাও ভাগ্যিস এখন বৃষ্টিটা পড়ছে না, আর আজকে আমাকে যেতেই হতো। আর আমরা ইদানিং না মানে একটু প্রেশার কুকারের দিকে ঝুঁকেছি বন্ধুরা। হ্যাঁ, একটু বেশি যাদের বাজেট থাকে, মানে যে সমস্ত যাদেরকে গিফট দেওয়ার মতো হয়, আমরা চেষ্টা করি
তাদেরকে প্রেশার কুকারটাই দিতে। লাস্ট বোধহয় 4টে না 5টা প্রেশার কুকার আমরা কিনলাম, কিন্তু এক তো 2টো দেখিয়েছি সম্ভবত, কারণ আপনাদের এক তো ওই অলকাদির মেয়ের বিয়েতে দিয়েছি, আর একটা আজকে আমি কিনছি, আমি প্রেশার কুকারই কিনছি, কিন্তু মাঝখানে কিন্তু 2টো আর দেখানো হয়নি। হ্যাঁ, নিজের জন্য একটা কিনেছিলাম, সেটা তোর উপহার নয়, টুপুরের জন্য যেটা আর কি, সেটা উপহার নয় আর কি, কিন্তু উপহার হিসেবেই আমরা প্রেশার কুকার দিয়েছি, কারণ নিজেদের অভিজ্ঞতায় এই জিনিস উপহার হিসেবে খুব একটা বেশি কেউ দেয় না, আর এটা বড় বেশি কাজে লাগে। যদি একটা জায়গায় 2টোও হয়, আমাদের বাড়িতে যে এতগুলো প্রেশার কুকার, সবগুলোই কিন্তু কাজে লাগে। আর প্রথমে এখানে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে গোপালের জামা এবং ধূপকাঠি যেটা মাসকাবাড়ি সেটা করে নিলাম। তারপর এখানে আমি যাব হচ্ছে নদিয়া স্টোর্সে। হ্যাঁ, নদিয়া স্টোর্স থেকেই আমরা এর আগেও যেগুলো কেনার সেগুলো কিনেছি। আজকে আমি 3.5 লিটারের একটা হকিংসের স্টিলের প্রেশার কুকার কিনবো, অ্যালুমিনিয়াম নয়, স্টিলেরটাই কিনবো। এবং দেখুন বন্ধু, আজকে যে হাসপাতালে গেছিলাম, সে হাসপাতালটাও কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এরাও কিন্তু তাই। আমাকে কিন্তু এরা এই ফিউচারাগুলো কিনতে বারণ করলো, যেগুলোর দাম কিন্তু বেশি ছিল। ওরা বললো যদি রোজের ব্যবহারের জন্য লাগে তাহলে দিদি এইটাই নিন, এটা 3.5 লিটারের, বললো এইটাই নিন, এটা সব দিক থেকে আপনাদের প্রচণ্ড কাজে লাগবে, আর এমন উপহারই দেওয়া উচিত যেটা মানুষটার সংসারে কাজে লাগবে। এই জিনিস প্রবল হারে কাজে লাগে, আর আমি জানি না কেন এই জিনিসগুলো উপহারে লোকে খুব একটা বেশি দিতে চায় না। যাদের একটু ধরুন বাজেট বেশি আছে, আমি দেখেছি যে তারা সিল্কের শাড়ি দেবে, হ্যাঁ, কিন্তু তবু তারা এটা দেবেন না। সিল্কের শাড়ি জিনিসটা খারাপ জিনিস না, ভালোই, বিয়ের পর অনেক জায়গায় যেতে হয়, শাড়ি টাড়ি পরে যেতে হয়, কিন্তু গাদাখানেক করে ওই ডিনার সেট না দিয়ে একটা এরকম ছোটোখাটো প্রেশার কুকার দিলে হয়, মানে যে কোনো সাইজই হোক না কেন। কেন 1 লিটার প্রেশার কুকারও যখন টুপুর ছোট ছিল, তখন তো আমরা এদিক ওদিক যেতাম, মানে ঘুরতে যেতাম, সেখানেও কিন্তু আমরা প্রেশার কুকারটা নিয়েই যেতাম। টুপুরের ওই ছুরি কাঁচিও নিয়ে যেতাম জন্য আমরা যতদিন টুপুরের প্রেশার কুকার নিয়ে গেছি, মানে টুপুরের খাবার বন্দোবস্ত বাড়ি থেকে করে নিয়ে যেতে হতো, আমরা কোনো ফ্লাইটে ট্রাভেল করতে পারতাম না, কারণ ওই যে জিনিসপত্রগুলো আছে। তো যাই হোক, এটা আশা করছি অনির্বাণ এবং অঙ্কিতার সংসারে খুব কাজে লাগবে। আর 3.5 লিটারের প্রেশার কুকার দেওয়ার কারণ অনির্বাণ বাবা মায়ের সাথেই থাকে, কাজেই ওদের ফ্যামিলি 4 জনের, এবং এখন 4 জনের হবে। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে তখন তো অবশ্যই সংসার বড় হবে, তখন এটা ওদের রোজের কাজে লাগবে, একদম আমি শিওর। তো যাই হোক, এখন আপাতত আপনাদের সাথে বকবক করতে করতে চলে তো এলাম। তো রিক্সাওয়ালা ভদ্রলোক বেশ ভালো ছিল, গল্প করতে করতে এলেন। তো তারপর আমাদের বাড়ি দেখে আমাকে একটা খুব সুন্দর প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা বরং আপনারাও শুনুন। কাকা থাও আমি কোতোয়াল লিয়ে ব্যাংক হ্যাঁ আবার লিয়ে আসছি হ্যাঁ, উনি কি বলছেন? জিন্দারি মোরা গেলো আছে এখন আছে আছে, আর না দেখতে পাই না তো, এখন কম বেড়ায়। হ্যাঁ ওই তো তখন তো দিকে আজকে ওইখান থেকে যখন ফেরত এলাম, তারপরে শুনতে পারলাম যে তৎক্ষণাৎ ওদের যা প্রতিক্রিয়া ছিল সেটা যে এরা এখান থেকে সরকার আলপনাদিদের যে বাগড়াকোটের যে ইসলাম এরিয়াটা, ওটা তো রেলের জায়গায় করা, আজকে এসে কিছু সরকারি আধিকারিক ভদ্রলোকেরা এসে প্রত্যেকটা বাড়ি বাড়ি পিছু নোটিশ দিয়ে গেছে। এরা বেশিরভাগই হয়তো অতটা লেখাপড়া জানে না, নোটিশের মধ্যে কী লেখা আছে এরা বুঝতে পারছিল না। তৎক্ষণাৎ ওরা ধরে নিয়েছিল যে এটা উচ্ছেদেরই নোটিশ। এবং আলপনাদিরা আমরা বেরিয়ে যাওয়ার পরপরই ওটা হয়েছিল। আমাদের অলকাদি ঢুকেছে, তা হাতখানা রান্না বন্ধ করে প্রত্যেকেই নিজের নিজের বাড়িতে ছুটে গেছে। আলপনাদি গেছে, মামুনি গেছে, অলকাদি গেছে, গিয়ে তারা সব নিজেদের মতো করে যারা সই করতে পারে সই করে, যারা টিপছাপ দিতে পারে টিপছাপ দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পিছু একটা করে নোটিশ এসেছে। তো শুরুতে ওরা এটাকে মানে ধরে নিচ্ছিল যে এটা ওদের উচ্ছেদেরই নোটিশ, যার ফলে আলপনাদির বয়ান অনুযায়ী, মানে ভাব তথা মনের অবস্থা অনুযায়ী ও মৃত্যু সনদটা গ্রহণ করেছে। মানে বাড়ি তো যতই হোক রক্ত জল করা টাকা, এইরকমভাবে নিজেকে শূন্য থেকে শুরু করে একটা যা হোক জায়গাতে বাড়ি করা। আর রেলের জায়গা কেউ তো আলাদা করে বিক্রি বা কিনতে পারে না, কিন্তু তবুও তো দালালের মাধ্যমে বাড়িটা কখনো না কখনো মানে কেউ না কেউ তো ওদের বিক্রি করেই ছিল। সেখান থেকেই এদের সমস্ত কিছু প্রায় 50 বছর ধরে এই জায়গাটাতে ওরা আছে, যার ফলে ওদের মনের অবস্থা কী সেটা তো বুঝতেই পারছেন। তবে এটা তো একরকম হবারই ছিল, কিন্তু কোথাও না কোথাও আমরা এটা মানে নিশ্চিত হতে পারছিলাম না যে এটা উচ্ছেদেরই নোটিশ, কারণ আমাদের অঙ্কটা ঠিক মিলছিল না। সেটা হচ্ছে যে এতগুলো লোক, মানে এই পুরো মানে দুর্গাদাস কলোনি থেকে শুরু করে রানাবস্তি ওই কোর্ট মোড় পর্যন্ত, মানে 35,000 মানুষ, হ্যাঁ, তার প্রত্যেকেই ভোটার। মানে এত বড় উচ্ছেদ কি করবে? কোথাও না কোথাও আমরা প্রথম থেকেই বলছি যে তোমরা বুঝতে পারছো না
যে এটা উচ্ছেদে নোটিশ কিনা, তো আগে থেকে হাহাকার করো না। হয়তো বা পুনর্বাসন দেওয়া হতে পারে, সে একটা সম্ভাবনা রয়েছে। অন্য কোথাও একটা পুনর্বাসনের ব্যবস্থা, যেটা বম্বেতে, যেটা দিল্লিতে ইসলাম এরিয়া তুলে পুনর্বাসনের ব্যবস্থা সরকার করেছে, সেরকম একটা কিছু হতে পারে। আবার যেটা এদের দীর্ঘদিনের দাবি, সেটা যে পাট্টা, সেটাও হয়তো কিছুটা অংশে দিয়ে, সবটুকু পারবে না সেটা আমরা জানি, কিন্তু হয়তো কিছুটা দিয়ে দিলেও সেটাও হতে পারে। সবটুকুই সম্ভাবনা। এখন আলপনাদিকে বলা হয়েছে তুমি কালকে তোমার বাড়িতে যেটা দিয়ে গেছে সেটা নিয়ে এসো। তা মানে ওটাতে অ্যাকচুয়ালি কি লেখা আছে সেটা একটুখানি দেখবো, যদিও বিউটি লেখাপড়া জানে, কিন্তু তাও আর কি আমার শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড, সবাই আমরা দেখতে চেয়েছি। যদি এদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয়, সত্যি কথা। মাথা গোজার ঠাঁই, কারণ বেঘর মানুষকে করে দেওয়া এটা মানে খুব মনে লাগছে বন্ধু, জানে। আর যদিও সেটা হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তাও এই জায়গাটা এগুলো থাকবে না, সুখে হোক দুঃখে হোক, রাগে হোক, ভালোই হোক মন্দই হোক, এরা তো আমাদের সাথে এতদিন ছিল, তাই না? একটা পুরো বসতি অঞ্চল সেটা উঠে যাবে, এটা ঠিক মেনে নিতে পারছি না, মনের দিক থেকে খারাপ লাগছে। তবে এটাও ঠিক যে এই জায়গাটাতে কোনো দিন রেল ওদেরকে দেয়নি, কোনো দিন রেল বলেনি যে আমি তোমাদের পাট্টা দেবো। হ্যাঁ, এরা নিজেরা একটা জায়গা পেয়ে সেখানে বসতি তৈরি করেছে, 50 বছর ধরে আছে, জায়গাটাতে শিকড় গুজিয়ে গেছে। অলকাদি এরা যেমন স্বীকার করে যে আমাদের এই জায়গাটাতে আমরা তো ধরে নিয়েছি যেটা আমাদের, কিন্তু এটা তো আমাদের নয়, আমরা সেটা ভুলে গেছিলাম। আর এটা ঠিকই, এদেরও ভুল ছিল বেশ কিছু ক্ষেত্রে, যে বিভিন্ন জায়গায় অনেক রকমের ইনভেস্টমেন্ট এরা করেছে, কিন্তু কেন জানি না এরা কোনোদিনও কোনো জমি কেনেনি। হ্যাঁ, নিজের একটা রেজিস্ট্রি করা জায়গা, আর এখন সেটা লিটারেলি সম্ভব নয়, কারণ শিলিগুড়ির জমির দাম এখন গগনচুম্বী হয়ে গেছে। যে জায়গার দামে কিছুদিন আগে পর্যন্ত 4 লাখ ছিল, সেটাই এখন হয়তো 10 লাখ হয়ে গেছে। আর এরকম মানুষ যখন আথান্তরে পরে এসে সম্ভাবনা তৈরি হয়, তখন তো এই ধরনের হঠাৎ করে দ্রব্যমূল্য বৃদ্ধি সাংঘাতিক হয়ে যায়। আর এটা তো দ্রব্য না, এটা তো জায়গা, এটা তো দাম বাড়বেই। অনেকেই চেষ্টা করছে, অনেকে আবার করেও ফেলেছে। তার মধ্যে না কেনার পেছনে আমরা এখন এই অবস্থায় দাঁড়িয়ে যত যাই বলি না কেন, কিন্তু প্রত্যেকেরই একটা প্রেক্ষাপট থাকে, তার জীবনেই কিছু ভুল সিদ্ধান্ত থাকে বা কিছু পরিস্থিতি থাকে যেটাকে তারা কখনোই এড়িয়ে যেতে পারে না। এটাই সত্যি কথা। আলপনাদিদের জায়গা ছিল, কিন্তু সেটা শহরান্তরে, সেটা তারা কিছু আত্মীয় স্বজনের ভরসায় কিনেছিল অন্য জায়গা, অন্য শহরে। সেটা খুব স্বাভাবিকভাবেই মানুষ আত্মীয় স্বজনের দ্বারাই সব থেকে বেশি প্রতারিত হয়। অনেক টাকার ব্যাপার ছিল সেটা। সেই জায়গাটা যদি সেই সময় তারা সেই ওদের কথা না ভরসা করে ওরা শিলিগুড়িতে ইনভেস্ট করতো, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওদের একটা রেজিস্ট্রি করা জায়গা তথা একটা বাড়ি, সেই দামটাও যদি ওরা ঠিকঠাক পেতো, তাহলে তো শিলিগুড়ি শহরে ওদের একটা ভালো জায়গায় দোতলা বাড়ি হয়ে যেত। এতটাই, আর দুটো মেয়ে সম্পূর্ণ মানে শূন্য থেকে শুরু করে আজকে যেটুকু করেছে নিজের দমিত করেছে, যে ওদের জন্য মানে খুবই মানে ফিল হচ্ছে। কিন্তু তবুও মনে হচ্ছে যে ঈশ্বর যা করছেন সেটা মঙ্গলের জন্যই হয়তো বা করছেন, হয়তো খুব ভালো কিছু একটা অপেক্ষা করছে, যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের যে মানসিক অস্থিরতা, মন খারাপ, সেটাকে অস্বীকার করতে পারছি না। আর জায়গাটা আমাদের এই পাড়াটাকে উন্নতিকরণের ক্ষেত্রে তথা এই যে সামনে বিশাল বড় একটা এফসি গোডাউন, এটাকে ব্যবহার করার ক্ষেত্রে এই জায়গাটাকে মুক্ত করতেই হবে। কিন্তু তাও মনটা খারাপ করছে, মানুষগুলো ছিল এতদিন সাথে সাথে, তো এটাই আর কি। যাই হোক, যেখানে যাবে সেখানে নিশ্চয়ই ভালো থাকবে, বা আদৌ এদের পাট্টা দেবে নাকি পুনর্বাসন দেবে, না একেবারেই উচ্ছেদ করে দেবে, সেটা পরবর্তীকালীন কালকে নোটিশটা দেখে হয়তো বা বুঝতে পারবো কি হলো না হলো। তবে এদেরকে একটা নির্দিষ্ট দিনে সমস্ত জায়গা জমির সব কাগজপত্র, সমস্ত প্রমাণপত্র, সব কিছু নিয়ে একটা নির্দিষ্ট অফিসে যেতে বলেছে। একদিন বোধহয় একটা টাইমও দিয়ে দিয়েছে কিছু একটা। এসবগুলো দেখে যেন মনে হচ্ছে যে উচ্ছেদটা ওইরকমভাবে হবে না, মনে হচ্ছে পুনর্বাসনের একটা কিছু একটা ব্যবস্থা হবে, বা হয়তো বা পাট্টা হবে, কিছু একটা হবে। যাই হোক, সেটা যেন ভালো হয়, এদের জন্য যেন মঙ্গলজনক হয়, সবাই যেন ভালো থাকে। কারণ এই জায়গাটাতে প্রচুর ভালো মানুষও আছে, অনেক ভালো মানুষ আছে, খুব সজ্জন মানুষ, ভদ্রলোক সবাই আছে। আচ্ছা, আমি ইসলাম বলতে কিন্তু দুর্গাদাসকে বোঝাইনি, দুর্গাদাসের কিছুটা ইসলাম, আমার ওখান থেকে অনেকে আমার ভিডিও দেখে, ওদের কিছুটা ইসলাম, তারপর বাকিটা অনেকটা আবার তারা রেজিস্ট্রি করা জায়গায় আছে। এখানে দুর্গাদাস কলোনি মানে আমাদের রেলের জায়গার মধ্যে অনেকটাই দুর্গাদাস কলোনি ঢুকে গেছে। সেখান থেকে আপনারা যেটা মাঝে মাঝে আমার ব্লগে দেখেন, একেবারে কোর্ট মোড় পর্যন্ত ওই রাস্তার ওই দিকটায় পুরোটাই রেলের জায়গা। সেটা হয়তো বা কিছুটা দখলমুক্ত হবে, হতে পারে সম্ভাবনা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।